নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত বাংলার শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমি শ্রীলা বিশ্বাস, সহশিক্ষিকা, বেথুন কলেজিয়েট স্কুল, ক্লাস 10। আজকে তোমাদের রসায়ন বিভাগের মেটালার্জি বা ধাতুবিদ্যার যে অংশটি রয়েছে সেটার দ্বিতীয় পর্বে আমরা উপস্থিত। চলো শুরু করি। ধাতুবিদ্যার এই দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব যে বিভিন্ন ধাতুকে কি কি পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। আমরা ধাতুবিদ্যাতে তো এটাই আমাদের দেখার উদ্দেশ্য ছিল যে কোন ধাতুকে আমরা কোন পদ্ধতিতে নিষ্কাশন করি, সেই অংশে আজকে আমরা চলে যাব। তাহলে প্রথমে আমি তোমাদের দেখাবো সেটা হলো ধাতুর সক্রিয়তা শ্রেণী। দেখো, ধাতুর সক্রিয়তা শ্রেণী বা ইলেকট্রোকেমিক্যাল যে সিরিজটা রয়েছে সেই সিরিজটা আমাদেরকে আগে একটু ভালো করে দেখতে হবে এবং বুঝে নিতে হবে। এখানে পরপর কিছু ধাতু লেখা আছে, নাম তোমরা দেখতে পাচ্ছ, যার মধ্যে কারা রয়েছে? পটাশিয়াম রয়েছে, সোডিয়াম রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক। এই করতে করতে আমরা হাইড্রোজেনে এসে উপস্থিত। এবার এই হাইড্রোজেনকে আমরা লাল দাগ দিয়ে রেখেছি, তার নিচে আরো কিছু ধাতু উপস্থিত, যেমন কপার, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম ইত্যাদি। এবার এটাকেই আমরা বলছি ধাতুর সক্রিয়তা শ্রেণী। প্রথমে বুঝে নেব যে ধাতুর সক্রিয়তা শ্রেণী বলতে আমরা কি বুঝি, অর্থাৎ ধাতুগুলো কেমন সক্রিয় সেটার একটা ক্রমহ্রাসমান সিরিজই হচ্ছে ধাতুর সক্রিয়তা শ্রেণী। এর মানে কি? ধাতু বিজারণ ক্ষমতাশীল। তোমরা জানো যে কোনো ধাতুই কি করতে পারে? অন্যকে বিজারিত করতে পারে এবং নিজেকে জারিত হয়, নিজে জারিত হয় এবং অন্যকে বিজারিত করতে পারে। তাহলে এই বিজারণ ক্ষমতা এই সারির মধ্যে সবচেয়ে বেশি কার তোমরা দেখতে পাচ্ছ? পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এভাবে আস্তে আস্তে নিচের দিকে নামছে। এবার এই যে সক্রিয়তা, এটা আমরা বুঝি কিসের রেসপেক্টে? এ কিভাবে অক্সিজেনের, সেই ধাতুরা কিভাবে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, জলীয় বাষ্পের সাথে কিভাবে বিক্রিয়া করে, অ্যাসিডের সাথে কিভাবে বিক্রিয়া করে, সেই অনুযায়ী এগুলোর সক্রিয়তা স্থির হয়। দুটো জিনিস আমি বলবো যেটা তোমাদেরকে শিখতে হবে। এখানে যে কোনো দুটো ধাতুকে যদি আমাদের দেওয়া হয়, যেমন ধরো আমি বললাম যে সোডিয়াম আর ম্যাগনেসিয়ামকে নেওয়া হয়েছে, যদি এর মধ্যে প্রশ্ন করা হয় যে কোন ধাতুটি বেশি বিজারক, তোমাকে বুঝতে হবে প্রথমে যে আগে অবস্থিত, যে ওপরে অবস্থিত, সে আসলে আরেকজনের থেকে ভালো বিজারক। বিজারক তো দুজনেই, কিন্তু সোডিয়াম বেশি ভালো বিজারক পদার্থ, অর্থাৎ এটি তাড়াতাড়ি জারিত হবে। আর আবার যদি এরকম থাকে, ধরো ম্যাগনেসিয়াম আর আমি বললাম কপার, ম্যাগনেসিয়াম এবং কপারের মধ্যে তাহলে যদি বলি যে কে ভালো বিজারক পদার্থ, তাহলে অবশ্যই উত্তর আসবে ম্যাগনেসিয়াম। এই ব্যাপারটা বুঝতে পেরেছ? এবার দ্বিতীয় কথায় আসে। দ্বিতীয় যে পয়েন্টটা তোমাদেরকে জানতে হবে সেটা হলো উপরে অবস্থিত যে কোনো ধাতু, ধরে নাও আয়রনের কথা বলছি, উপরে অবস্থিত যে কোনো একটি ধাতু তার নিচে অবস্থিত যে কোনো একটি ধাতুর কম্পাউন্ড থেকে তাকে প্রতিস্থাপিত করতে পারে। এবার এর মানেটা কি? একটা উদাহরণ দেখাই। ধরো একটা আয়রনের ছুরি নিয়েছি, একটা লোহার ছুরি, বাড়িতে থাকে আমাদের, লোহার ছুরি নিয়েছি, সেটাকে আমি কপার সালফেটের দ্রবণের মধ্যে, CuSO4, এই দ্রবণের মধ্যে ডুবিয়ে দিলাম। কি হবে? কি হবে বলো তো? এখানে কপার দেখো কোথায় অবস্থিত? আয়রনের নিচে অবস্থিত। তাহলে কি হবে? আয়রন কপারকে বিজারিত করবে, কারণ আয়রন কপারের থেকে বেশি বিজারণ ক্ষমতা তার রয়েছে। তাহলে সে কি করবে জানো? কপারকে বিজারিত করে কপার ধাতুতে পরিণত হবে এবং নিজে ফেরাস সালফেট FeSO4 এ পরিণত হবে। বোঝা গেছে? তাহলে তার মানে কি হলো? উপরে অবস্থিত কোনো ধাতু সে তার নিচে অবস্থিত যে কোনো ধাতুর কম্পাউন্ড থেকে তাকে নিষ্কাশন করতে পারে বা প্রতিস্থাপিত করতে পারে। এবার ঘটনাটা যদি উল্টে দিতাম তাহলে কি হতো? কপার প্লাস FeSO4। এবার কি চিত্রটা এক রইল? কপার কোথায় অবস্থিত? নিচে অবস্থিত। আয়রন কোথায় অবস্থিত? উপরে অবস্থিত। তাহলে এই বিক্রিয়াটা কি হবে? এই বিক্রিয়াটা ঘটবে না, এই বিক্রিয়াটা ঘটবে না। বোঝা গেছে? তাহলে ঠিক এই একই রকম ভাবে যদি তোমাদেরকে প্রশ্ন করি আমি, ধরো জিঙ্কের মধ্যে, জিঙ্ক ধাতু নিয়েছি,
সেটাকে আমরা সিলভার নাইট্রেট AgNO3 এই দ্রবণের মধ্যে রাখা হয়েছে, কেমন? আর একটা সিলভারের দণ্ড নিয়েছি, তাকে জিঙ্ক নাইট্রেট ZnNO3(2) এই দ্রবণের মধ্যে রাখা হয়েছে। তোমাকে এবার প্রশ্ন করা হলো যে এবার কি হবে, তাহলে নিশ্চয়ই তোমরা উত্তর দিতে পারবে। এই যে তড়িৎ রাসায়নিক শ্রেণী আছে সেখান থেকে তোমরা কি করবে, প্রথমে জিঙ্ককে দেখবে যে জিঙ্ক কোথায় রয়েছে, আর কাকে দেখব, সিলভার, সিলভার কোথায় রয়েছে। তাহলে কে কাকে প্রতিস্থাপিত করতে পারবে, জিঙ্ক সিলভার নাইট্রেট থেকে সিলভারকে প্রতিস্থাপিত করতে পারবে, বিজারিত করতে পারবে। তাহলে কি হবে, এখানে সিলভারের অধক্ষেপ পড়বে আর জিঙ্ক নাইট্রেট তৈরি হবে ZnNO3(2). কিন্তু এই বিক্রিয়াটা, নিচের যে বিক্রিয়াটা রয়েছে, এই বিক্রিয়াটা কি ঘটবে, এই বিক্রিয়াটা ঘটবে না। বোঝা গেছে এই অবধি? বেশ, এবার এই যে ধাতুর সক্রিয়তা শ্রেণীতে, তাহলে তোমরা বুঝতে পারছো যে ওপর থেকে যত আমি নিচের দিকে যাচ্ছি তত ধাতুদের সক্রিয়তা কমতে থাকে। উপর থেকে নিচের দিকে আসলে ধাতুদের সক্রিয়তা কমতে থাকে, তাদের বিজারণ ক্ষমতা কমতে থাকে, কেমন? আচ্ছা, এইবার এই সিরিজ দেখে আমরা যেটা জানবো বা শিখবো সেটা হলো কোন ধাতুকে কিভাবে কোন পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। দেখো, প্রকৃতির মধ্যে এই যে সোনা, রূপো, প্ল্যাটিনাম ইত্যাদি, এরা মুক্ত অবস্থাতেই থাকে, কেননা এদের সক্রিয়তা খুব কম। যেহেতু সক্রিয়তা কম, সেজন্য অন্যের সাথে যুক্ত হয়ে কম্পাউন্ড তৈরি করার ক্ষমতাটাও এদের কম। এবার হাইড্রোজেনের ঠিক নিচে যারা অবস্থিত, কপার, মার্কারি, এদের ক্ষেত্রে কি হয় জানো, এদের ক্ষেত্রে এরা শত বিজারণ পদ্ধতিতে আমরা এদেরকে নিষ্কাশন করতে পারি। এর জন্য বাইরে থেকে কোনো বিজারক পদার্থ আমাদেরকে যোগ করতে হয় না, এদেরকে তাপ দিয়ে বা উত্তপ্ত করলে ধাতুটি নিষ্কাশিত হয়ে যায়। এবার এরা যারা রয়েছে, যেমন জিঙ্ক, আয়রন, লেড ইত্যাদি, এদের ক্ষেত্রে আমরা কার্বন বিজারণ বা থার্মিট পদ্ধতির ব্যবহার করে থাকি, অর্থাৎ এখানে বাইরে থেকে বিজারক পদার্থ যোগ করি। সেটা কখনো হতে পারে কার্বন, কখনো হতে পারে অ্যালুমিনিয়াম। আর যদি এদের কথা ভাবি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরা দেখো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে সবচেয়ে উপরের দিকে অবস্থিত, তাই তো? এরা তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু। যেহেতু এরা তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু, সেই জন্য এদেরকে আমরা তড়িৎ বিজারণ পদ্ধতি বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করে থাকি। তাহলে তোমাদের কাছে এই ছবিটা ক্লিয়ার থাকা ভীষণ দরকার। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে আমরা ক্রমহ্রাসমান বিজারণ ক্ষমতা অনুযায়ী সাজিয়ে থাকি। যারা একদম উপরের দিকে অবস্থিত, তাদেরকে আমরা তড়িৎ বিজারণ বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করে থাকি। মাঝামাঝি অবস্থিত যে ধাতুগুলো রয়েছে তাদেরকে কার্বন বিজারণ বা থার্মিট পদ্ধতিতে আলাদা করে থাকি। হাইড্রোজেনের নিচে যারা অবস্থিত, কপার, মার্কারি, এদের শত বিজারণ পদ্ধতিতে আলাদা করে থাকি। আর সোনা, রূপো, প্ল্যাটিনাম, এরা তো মুক্ত অবস্থাতে পাওয়া যায়। ঠিক আছে, এই জায়গাটা থেকে তোমাদের প্রশ্ন আসে, সেই কারণে এই সিরিজটা মোটামুটি তোমাদের চোখের মধ্যে যেন থাকে। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। দেখো, ধাতু নিষ্কাশনের কয়েকটা পদ্ধতি আমরা অলরেডি জেনে গেছি। তড়িৎ বিজারণ পদ্ধতি, কার্বন বিজারণ পদ্ধতি, থার্মিট পদ্ধতি এবং তাপীয় বিজারণ পদ্ধতি। এখানে একটা কথা লাল অক্ষরে লেখা আছে, দেখো, আকরিক থেকে ধাতু নিষ্কাশন সর্বদাই একটি বিজারণ বিক্রিয়া। এটা আমি একটু বাদে এই পদ্ধতিগুলো বলার পরে তোমাদেরকে এক্সপ্লেন করব। শুধু আপাতত এটা জেনে রাখো যে আকরিক থেকে যখনই আমি ধাতু নিষ্কাশন করি তখন আমরা আসলে বিজারণ বিক্রিয়া করে থাকি। কেমন? এবার তড়িৎ রাসায়নিক শ্রেণী অনুযায়ী, তাদের যে অবস্থান অনুযায়ী, তোমাদেরকে একটু আগে বলেছি অবস্থান অনুযায়ী কাদের তড়িৎ বিজারণ পদ্ধতিতে আমরা নিষ্কাশন করব, কাদের কার্বন বিজারণ বা থার্মিট পদ্ধতি বা কাদের তাপীয় বিজারণ পদ্ধতিতে আলাদা করব। ঠিক আছে, পরবর্তী স্লাইডে যাই। এবার চলে যাব আমরা গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি। এটাকে শুধু থার্মিট পদ্ধতিও বলা হয়। এই থার্মিট পদ্ধতিতে বিজারক পদার্থ হিসাবে আমরা ব্যবহার করি অ্যালুমিনিয়াম চূর্ণকে, অ্যালুমিনিয়াম ধাতুকে ব্যবহার করি। কেন ব্যবহার করি? দেখা যায় যে হাই টেম্পারেচারে, অর্থাৎ উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের তীব্র আসক্তি রয়েছে। ওরা স্টেবল কম্পাউন্ড তৈরি করে। এবার এটা এই ধর্মকে কাজে লাগিয়ে বিভিন্ন ধাতুর অক্সাইড, যেমন
যেমন কারা, যেমন হতে পারে আয়রন, যেমন হতে পারে ম্যাঙ্গানিজ, যেমন হতে পারে ক্রোমিয়াম ইত্যাদি ধাতুর যে অক্সাইড, সেই অক্সাইডের সাথে উচ্চ উষ্ণতায় অ্যালুমিনিয়াম চূর্ণকে উত্তপ্ত করে আমরা ধাতু নিষ্কাশন করে থাকি। ঠিক আছে, যেমন ধরো আয়রনের একটা অক্সাইডের নাম তোমরা বলতে পারবে Fe2O3। Fe2O3 তার সাথে অ্যালুমিনিয়াম মিশিয়ে আমরা যদি গরম করি প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, তাহলে দেখা যাবে যে আয়রন নিষ্কাশিত হলো এবং তৈরি হলো অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। তাহলে আয়রন অক্সাইড থেকে কি পেলাম? আয়রন পেলাম। তার মানে আমি তো ধাতুকেই নিষ্কাশন করতে চাইছিলাম, তাহলে আমরা কি ধাতুকে পেলাম? দেখো আয়রন অক্সাইড অর্থাৎ আয়রন অক্সাইড Fe2O3 এর মধ্যে থাকা আয়রনকে অ্যালুমিনিয়ামের সাহায্যে আমরা নিষ্কাশিত করতে পারলাম। ঠিক একই রকম ভাবে যদি আমরা ম্যাঙ্গানিজের ক্ষেত্রেও হতো MnO2 তার সাথে যদি অ্যালুমিনিয়াম চূর্ণ যোগ করে যদি উত্তাপ দিতাম, তাহলে কি হতো? ম্যাঙ্গানিজ ধাতু নিষ্কাশিত হতো এবং তার সাথে তৈরি হতো অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে কি করা হয়, এটাকেই আমরা বলে থাকি থার্মিট পদ্ধতি। এই থার্মিট পদ্ধতিতে তাহলে কি করা হয়? লোহা, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম এই ধাতুগুলোর যারা অক্সাইড সেই আকরিকগুলোকে নিয়ে অ্যালুমিনিয়ামের উপস্থিতিতে গরম করে উচ্চ উষ্ণতায় সেই ধাতুগুলোকে নিষ্কাশন করা হয়। ঠিক আছে, এখানে আরো কয়েকটা কথা তোমাদেরকে জানতে হবে। থার্মিট মিক্সচার, এই প্রশ্নটা তোমাদের বারবার আসে। থার্মিট মিক্সচার বলতে আমরা কি বুঝি? থার্মিট মিক্সচার হচ্ছে যে ধাতুর অক্সাইডের সাথে আমি অ্যালুমিনিয়ামকে মিশিয়েছি, এই যে মিশ্রণটা, এটাকেই বলা হয় থার্মিট মিশ্রণ। অর্থাৎ ধরে নিই আমি আয়রন অক্সাইড Fe2O3 Fe2O3 এর সাথে আমি অ্যালুমিনিয়ামকে মেশাতে চাইছি, তাহলে কি হবে? এক্ষেত্রে Fe2O3 3 ভাগ Fe2O3 এবং 1 ভাগ অ্যালুমিনিয়ামের যে মিশ্রণ, সেটাই হলো থার্মিট মিশ্রণ। এবার ধরো তুমি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 সাথে তুমি অ্যালুমিনিয়াম মিশিয়েছো, তাহলে MnO2 এবং অ্যালুমিনিয়ামের যে মিশ্রণ, এটাই হচ্ছে থার্মিট মিশ্রণ। কারণ এই থার্মিট মিশ্রণকেই উত্তপ্ত করে তুমি ধাতু নিষ্কাশন করছো। এবার আরো একটু জানতে হবে। দেখো এখানে একটা ক্রুশিবেল, একটা সিলিকা নির্মিত একটা ক্রুশিবেল থাকে। সেই ক্রুশিবেলের মধ্যে আমরা কি নিয়ে থাকি? আমরা থার্মিট মিক্সচার নিয়ে থাকি। কেমন? এই থার্মিট মিক্সচারের যে উপরের তল, সেখানে বেরিয়াম পারঅক্সাইড, পটাশিয়াম ক্লোরেট এবং ম্যাগনেসিয়াম ধাতু চূর্ণ করে মানে গুঁড়ো রাখা হয়। ঠিক আছে, এবার তারপরে ওপর থেকে একটা ম্যাগনেসিয়ামের তার তাকে জ্বালিয়ে দিয়ে আমরা এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে দিই বা স্পর্শ করাই। যে মুহূর্তে স্পর্শ করাই সেই মুহূর্তে এই মিশ্রণটা উত্তপ্ত হয়ে ওঠে, তাহলে গলে যাবে উত্তাপে। এবার গলে যাওয়ার পর যে নিষ্কাশিত ধাতু, অর্থাৎ যদি আয়রন হয় তাহলে আয়রন নিষ্কাশিত হবে কি রূপে বলতো? তরল পদার্থ রূপে, অর্থাৎ গলিত পদার্থ রূপে এখান থেকে সে নিষ্কাশিত হবে। এবার এই ধারণার উপরে নির্ভর করে এই যে গলিত অবস্থায় ধাতুর তরল অবস্থায় ধাতু নিঃসৃত হচ্ছে, সেটাকে আমরা রেল লাইনের ভাঙা জায়গা অথবা কোথাও কোনো গ্রিল ভেঙে গেছে সেই সমস্ত জায়গাতে এটাকে আমরা মেরামতির কাজে লাগিয়ে থাকি। তাহলে থার্মিট পদ্ধতি বোঝা গেল। থার্মিট পদ্ধতিতে আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম থার্মিট পদ্ধতিতে বিজারক রূপে কাকে ব্যবহার করা হয়, থার্মিট মিক্সচার কি, এবং এই থার্মিট পদ্ধতির ব্যবহার কোথায় হয়। ঠিক আছে, তার সাথে ইকুয়েশন গুলো তোমরা দেখে রাখবে। চলে যাব পরবর্তী স্লাইডে। কার্বন বিজারণ পদ্ধতি, নাম শুনেই বুঝতে পারছো যে এখানে বিজারক পদার্থ কে? এখানে বিজারক পদার্থ হলো কার্বন। থার্মিট পদ্ধতিতে বিজারক পদার্থ কে ছিল? অ্যালুমিনিয়াম। এখানে কার্বন বিজারণ পদ্ধতি, এখানে বিজারক পদার্থ হচ্ছে কার্বন। সক্রিয়তার শ্রেণীতে মাঝামাঝি যে ধাতুগুলো রয়েছে দেখা যায় তারা অপেক্ষাকৃত কম সক্রিয়, মাঝখানে রয়েছে। তো তার মানে সক্রিয়তা শ্রেণীর মাঝামাঝি যারা রয়েছে তারা তো খুব সক্রিয় ধাতু এ কথা বলা যায় না, মাঝারি সক্রিয়। তারা কি করে? প্রকৃতিতে তো আমরা এদেরকে মুক্ত অবস্থায় পাই না, এরা হয়তো সালফাইড আকরিক রূপে থাকে বা কখনো কার্বনেট আকরিক। কিভাবে দেখো, একটা ইকুয়েশন দেখাই তোমাদের। ধরো ZnS, জিঙ্ক সালফাইড, কেমন? তাকে প্রথমে আমি অক্সিজেন দিয়ে উত্তপ্ত করব, জারণ করব। কি তৈরি হবে বলো তো?
জিঙ্ক অক্সাইড পাবো আর তার সাথে সালফার ডাইঅক্সাইড পাবো। সালফার ডাইঅক্সাইড তো গ্যাসীয় পদার্থ, বেরিয়ে যাবে। এবার এই যে জিঙ্ক অক্সাইডকে যদি আমি কোক দ্বারা বা কার্বন দ্বারা উত্তপ্ত করি তাহলে কি পাবো? আমরা পাবো জিঙ্ক ধাতু আর তার সাথে কার্বন মনোক্সাইড। এবার দেখো তাহলে জিঙ্ক অক্সাইড আমি কি প্রথমে নিয়েছিলাম? জিঙ্ক সালফাইড নিয়েছিলাম। সেই জিঙ্ক সালফাইড থেকে আমি জিঙ্ক সালফাইডকে আমি অক্সিজেন দিয়ে উত্তপ্ত করে জিঙ্ক অক্সাইড, ধাতব অক্সাইড পেয়েছিলাম। সেই ধাতব অক্সাইডের সাথে কার্বন বিক্রিয়া করে বা কার্বনের সাথে বা কোকের সাথে তাকে বিক্রিয়া করে কি করলাম? ধাতুকে নিষ্কাশন করলাম, ধাতুটা বেরিয়ে এলো। আমার জিঙ্ক ধাতু যদি আমার প্রয়োজন থাকে তাহলে জিঙ্ককে আমরা এই পদ্ধতিতে নিষ্কাশন করতে পারি। ঠিক আছে, পরবর্তী স্লাইডে যাই চলো। এবার আসবো তড়িৎ বিজারণ পদ্ধতি। তোমাদের নিশ্চয়ই মনে আছে তড়িৎ বিজারণ পদ্ধতিতে আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে থাকা, কোথায় থাকা ধাতুগুলোকে নিঃসরণ করি? একদম উপরের দিকে যে ধাতুগুলো আছে যাদের বিজারণ ক্ষমতা অত্যধিক বেশি, যারা ভীষণ রকম সক্রিয়, তাদের সক্রিয়তা অনুযায়ী আমরা প্রথম দিকে রাখা হয়েছে তাদেরকে আমরা, এটা ভীষণ ইলেকট্রোপজিটিভ ধাতু, কেমন? তাহলে এই ধাতুগুলোকে যখন আমরা নিষ্কাশন করব তখন আমাদের সাহায্য নিতে হবে তড়িৎ বিজারণ পদ্ধতি। ধরে নাও সোডিয়ামকে নিষ্কাশন করতে চাইছি, তখন সোডিয়ামের একটা ক্লোরাইড লবণ যেমন সোডিয়াম ক্লোরাইড নিতে পারি, তাকে আমরা গলিত অবস্থায় প্রথমেই তাকে উত্তাপ দেব, দিয়ে গলিত অবস্থায় নিয়ে যাব। তাহলে সোডিয়াম ক্লোরাইড গলিত অবস্থায় গেল মোলটেন স্টেটে। তাহলে NaCl যদি গলিত অবস্থায় গেল এবং তারপর তাতে আমি কি করলাম? তড়িৎ বিশ্লেষণ করলাম। তাহলে দেখো আমরা যে দুটো আয়ন পাবো তারা কারা কারা? একটা Na+ আর একটা Cl-। তাহলে সোডিয়াম প্লাস আয়ন আর ক্লোরাইড আয়ন পেলাম, তাই তো? একটা ক্যাটায়ন পেলাম, একটা অ্যানায়ন পেলাম। এবারে ক্যাথোডে আর অ্যানোডে তোমরা খুব ভালো করে জানো যে অ্যানোড হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার আর ক্যাথোড হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার। ক্যাথোডে কে যায়? ক্যাথোডে যায় ক্যাটায়ন। এখানে ক্যাটায়ন কে? সোডিয়াম প্লাস। তাহলে সোডিয়াম প্লাস কোথায় যাবে? ক্যাথোডে যাবে। আর Cl- ক্লোরাইড আয়ন কোথায় যাবে? অ্যানোডে যাবে। অ্যানোডে গিয়ে ও কি করবে? ওর যে অতিরিক্ত ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রনটাকে ও বের করে দেবে, দিয়ে তৈরি হবে ক্লোরিন, একটা ক্লোরিন পরমাণুতে। ঠিক একই রকম ভাবে আরো একটা ক্লোরাইড আয়ন ক্লোরিনে পরিণত হবে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে। এবারে এরা দুজন নিজেদের মধ্যে সংযুক্ত হয়ে তৈরি করবে ক্লোরিন গ্যাস। এটা কোথায় হলো? এই পুরোটাই ঘটনাটা ঘটলো অ্যানোডে। ক্যাথোডে কি ঘটছে এবার সেটা দেখে নিই আমরা। সোডিয়াম প্লাস ইলেকট্রন গ্রহণ করে, একটা ইলেকট্রন গ্রহণ করে তৈরি করবে সোডিয়াম ধাতু। তাহলে সোডিয়াম ধাতুকে কি করতে চেয়েছিলাম? নিষ্কাশন করতে চেয়েছিলাম। তাহলে তড়িৎ বিজারণ পদ্ধতিতে আমরা কি করলাম? সেই সোডিয়াম ধাতুকে নিষ্কাশিত করতে পারলাম। তাহলে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরের দিকে থাকা যারা খুব সক্রিয় ধাতু তাদেরকে এইভাবে তড়িৎ বিজারণ বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা ক্যাথোডে খুঁজে পাই, ক্যাথোডে আমরা এদেরকে সংগ্রহ করতে পারি। বোঝা গেল? তাহলে এই পুরো এই তিনটে ব্যাপার, এই তিনটে তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে: তড়িৎ বিজারণ পদ্ধতি, কার্বন বিজারণ পদ্ধতি এবং থার্মিট পদ্ধতি। যখন আমি শুরু করেছিলাম তোমাদেরকে এটা পড়ানো, তখন আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে ধাতু নিষ্কাশন সবসময় বিজারণ ধর্ম মেনে চলে, তাই তো? এইটা এবার আমি একটু তোমাদেরকে দেখাবো, চলো একটু দেখে নি। দেখো, আমরা তিনটে পদ্ধতি পড়েছি। একটা পড়েছি থার্মিট পদ্ধতি, আরেকটা কি পড়েছি? আরেকটা পড়েছি কার্বন বিজারণ, আরেকটা এক্ষুনি পড়েছে তড়িৎ বিজারণ। এই তিনটে পদ্ধতিতে কিভাবে ধাতু নিষ্কাশন করতে হয় আমরা শিখেছি। একটু ইকুয়েশনটা লিখি। ধরো থার্মিট পদ্ধতিতে আমি হেমাটাইটকে Fe2O3 সাথে কি মেশাবো? অ্যালুমিনিয়াম মেশাবো, বিজারক পদার্থ। তারপরে তাকে উত্তপ্ত করব, তৈরি হবে
অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 প্লাস আয়রন। কার্বন বিজারণ পদ্ধতিতে আমরা কি করেছিলাম, যে উদাহরণটা নিয়েছিলাম সেটাই আরেকবার লিখছি। জিঙ্ক অক্সাইডের সাথে কোকের বিজারণ ঘটিয়ে আমরা জিঙ্ক পেয়েছিলাম আর তার সাথে কার্বন মনোক্সাইড পেয়েছিলাম। তড়িৎ বিজারণ যখন করেছিলাম তখন সোডিয়াম প্লাস বা সোডিয়াম এর যে আয়ন সেখান থেকে আমরা কি পেয়েছিলাম, সোডিয়াম পেয়েছিলাম। এখানে ও কি করেছিল, একটা ইলেকট্রন গ্রহণ করেছিল। এই তো তিনটে ইকুয়েশন। প্রথম ইকুয়েশনটা দেখো, থার্মিট পদ্ধতির যে ইকুয়েশনটা রয়েছে সেখানে আমি কি মিশিয়েছি, তার সাথে আয়রন অক্সাইডের সাথে অ্যালুমিনিয়ামকে মেশানো হয়েছে। যে মুহূর্তে মিশিয়েছি কি তৈরি হয়েছে, অ্যালুমিনিয়াম অক্সাইড হয়েছে। তাহলে এটা কি পদ্ধতি বলো তো, এটা কি বিজারণ পদ্ধতি নয়? অবশ্যই বিজারণ পদ্ধতি। কার সাথে অক্সিজেন যুক্ত ছিল, আয়রনের থেকে, আয়রনের সাথে অক্সিজেন যুক্ত ছিল। আয়রনের সাথে থাকা অক্সিজেন সেটা বেরিয়ে গিয়ে কার সাথে যুক্ত হলো, অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করলো। তাহলে আমরা তো জানি যে জারণ পদ্ধতি যখন হয় তখন অক্সিজেন যুক্ত হয়, আর অক্সিজেন যখন কোনো যৌগ থেকে বেরিয়ে যায় তখন আমরা বলি সেটা একটি বিজারণ ক্রিয়া। তাহলে Fe2O3 বা আয়রন অক্সাইড বা ফেরিক অক্সাইড থেকে কি বেরিয়ে গেছে, অক্সিজেনটা বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে যে আয়রন তৈরি হয়েছে, তাহলে সেটা কি বিক্রিয়া, সেটা অবশ্যই একটা বিজারণ বিক্রিয়া। বোঝা গেছে? পরেরটা এসো। কার্বন বিজারণ পদ্ধতিতে আমরা কি করেছিলাম, জিঙ্ক অক্সাইডের সাথে কার্বনের বিক্রিয়া ঘটিয়েছিলাম। জিঙ্ক অক্সাইডের সাথে কার্বনের বিক্রিয়া ঘটানোর ফলে কি তৈরি হলো, তৈরি হয়েছে জিঙ্ক আর কার্বন মনোক্সাইড। এক্ষেত্রেও জিঙ্কের সাথে থাকা যে অক্সিজেন সে কি হয়েছে, নিষ্কাশিত হয়ে গেছে, অর্থাৎ এখানেও বিজারণ হয়েছে। আর একদম শেষ পদ্ধতি তড়িৎ বিজারণের ক্ষেত্রে কি হয়েছে, সোডিয়াম থেকে, সোডিয়াম ক্যাটায়ন থেকে সোডিয়াম তৈরি হয়েছে, Na+ থেকে Na তৈরি হয়েছে, ইলেকট্রন গ্রহণ করেছে। আমরা খুব ভালো জানি ইলেকট্রন গ্রহণ মানে সেটি একটি বিজারণ পদ্ধতি। তাহলে দেখলে তো তিনটে পদ্ধতিতে আমরা ধাতু নিষ্কাশন করে দেখিয়েছি যে কিভাবে ধাতুদেরকে নিষ্কাশন করতে হয়। তিনটে পদ্ধতি থেকেই আমরা যে জেনারেল কনক্লুশনে এসেছি সেটা হচ্ছে এটাই, যে ধাতু নিষ্কাশন আসলে আকরিক থেকে ধাতুর নিষ্কাশন আসলে একটি বিজারণ পদ্ধতি। আশা করি এই অবধি তোমরা বুঝতে পেরেছো। এরপর পরবর্তী অংশে আমরা যাব। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধাতুর ক্ষয়। ধাতুর ক্ষয় বলতে কি বুঝি, যে ধাতুকে যে অবস্থায় আমরা পাই বা রেখে দিই সেটি কি সবসময় সেই একই রকম ভাবে থাকে? যেমন ধরো বাড়িতে ভাত রান্না করার জন্য যে অ্যালুমিনিয়ামের হাঁড়িটা আমরা কিনে আনি একদিন, বা যে প্রেসার কুকারটা কিনি অ্যালুমিনিয়ামের, সেটা কি বেশ 1 মাস বাদেও ওই একই রকম ঔজ্জ্বল্য নিয়ে আমাদের চোখের সামনে ধরা দেয়? না, সেটা কিন্তু হয় না। দেখো বাতাসের মধ্যে অক্সিজেন, অ্যাসিড বাষ্প, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড ইত্যাদি যে গ্যাসীয় পদার্থগুলো উপস্থিত থাকে তারা প্রতিনিয়ত ধাতুর সংস্পর্শে এসে ধাতুর ক্ষয় করে। কেমন? যেমন ধরো একটা অনেকেই দেখেছো হয়তো যে রূপোর চেন বা রূপোর বালা কেউ পরে থেকেছো, সেটা সময়ের সাথে সাথে ওই রূপোর চকচকে ভাবটা চলে গিয়ে সেটা কালো হয়ে গেছে। যেটা খুব দেখা যায় তোমরা সেটা দেখতে পাও লোহার উপরে মরচে, লাল রঙের, লাল বাদামি লাল রঙের একটা আস্তরণ পড়ে গেছে, সেই লোহার যে চকচকে ভাবটা বা লোহার যে ধাতব ঔজ্জ্বল্য সেটা নষ্ট হয়ে গেছে। বা পিতলের জিনিস, কাঁসার জিনিস ইত্যাদিতে অনেক সময় কালো কালো ছোপ পড়ে যায়। সেই জিনিসগুলোকে বলা হয় যে ধাতুর ক্ষয়। ধাতু আর আগের মতন ওই চকচকে ভাবটা তার নেই। এবারে যখন লোহার উপরে মরচে পড়ে তখন কি হয়, আস্তে আস্তে লোহাটার ক্ষয় হয়ে যায়। তাহলে ধাতুর ক্ষয় বোঝা গেল যে বিভিন্ন প্রাকৃতিক যে পদার্থগুলো রয়েছে যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, অ্যাসিড বাষ্প ইত্যাদি দ্বারা ধাতুর যে প্রতিনিয়ত ক্ষয় হয়ে চলেছে সেটাকেই আমরা বলে থাকি ধাতুর ক্ষয়। প্রথম আমরা আলোচনা করব ধাতুর ক্ষয় অংশে লোহাতে মরচে ধরা এবং তার প্রতিকার। দেখো অবিশুদ্ধ লোহার উপরেই কেবলমাত্র মরচে পড়তে পারবে। মনে রেখো বিশুদ্ধ লোহা এবং যদি শুষ্ক বাতাসের মধ্যে রাখো সেই লোহাকে, তাহলে তাতে কিন্তু মরচে পড়ে না। কেবলমাত্র অবিশুদ্ধ লোহার উপরেই লোহায় মরচে পড়তে পারে। এটার কি রং হয় একটু আগে তোমাদের বলেছি লালচে বাদামি, বা আমার বলারও দরকার নেই, তোমরা প্রত্যেকে লোহার উপরে মরচে পড়াটা
বহুবার দেখেছো। এই লালচে বাদামি বর্ণের আস্তরণ একবার পড়তে শুরু করলে লোহা শিথিল হয়ে যায় এবং ভাঙতে শুরু করে। লোহার উপরে যে মরচে পড়ে তাকে আমরা বলে থাকি, সেটা একটা অক্সিডেশন মেথড, এবং এটাকে আমরা মৃদু দহনও বলে থাকি। তোমাদের অনেক সময় প্রশ্ন আসে যে মরচে কি, তোমাদের উত্তর হবে মরচে হচ্ছে শোধক ফেরিক অক্সাইড Fe2O3 XH2O। Fe2O3 XH2O। শোধক বলার কারণটা বুঝতে পেরেছো? যেহেতু কেলাস জল থাকে সেই জন্য এটাকে বলা হয় শোধক। হ্যাঁ, আর এক্স, এবার এক্স কেন লিখলাম? সাধারণত এক্স এর মানটা ভ্যারি করে, কিন্তু জেনারেলি এটার মান মোটামুটি 3 হয়। ঠিক আছে, তাহলে মরচে কি যদি প্রশ্ন আসে, তাহলে মরচে হচ্ছে লোহার উপরে যে বাদামি আস্তরণ দেখা যায় অবিশুদ্ধ লোহার উপরে, তাকেই আমরা বলে থাকি মরচে। মরচের সংকেত যদি লিখতে দেওয়া হয় তাহলে লিখবে Fe2O3 XH2O। ঠিক আছে, চলো এরপর আমরা দেখব যে এই মরচে পড়ার কারণগুলোকে একবার দেখে নেব এবং তার প্রতিকারটাও দেখে নেব। আমরা আগেই বলেছি অক্সিজেন, জল বা জলীয় বাষ্পের যদি উপস্থিতি থাকে তাহলে লোহাতে মরচে পড়া, লোহার মধ্যে মরচে পড়াটা দেখা যায়। অক্সিজেন, জল বা জলীয় বাষ্পের উপস্থিতিতে লোহার মধ্যে মরচে পড়ে। লোহা যদি ক্লোরাইড আয়ন, সালফেট আয়ন ইত্যাদির সংস্পর্শে আসে, ইত্যাদির সংস্পর্শে কখন আসে বলতো? যখন বড় বড় জাহাজ জলে ভাসে অনেক দিন ধরে, তখন সেক্ষেত্রে তারা Cl- মানে ক্লোরাইড আয়ন, সালফেট আয়ন ইত্যাদির সংস্পর্শে আসে। তখন কি হয়? তখন মরচে পড়াটা আরো বেশি দ্রুত হয়, মানে খুব দ্রুততার সাথে তখন মরচে পড়া তৈরি হয়। মরচে তাহলে নিবারণ করব কি করে? এবার মরচে নিবারণের কি প্রয়োজন? দেখো আমাদের চারপাশে বহু জিনিস আছে যা আয়রন নির্মিত। একবার মরচে পড়া শুরু হলে সেই জিনিসটা ধীরে ধীরে মরচে দ্বারা আক্রান্ত হয় এবং নষ্ট হয়ে যায়। তার মানে কি হলো? যে জিনিসটা তোমার একটা শখ করে একটা বানানো জিনিস, এটা নষ্ট হয়ে গেল, তোমার একটা অর্থনৈতিক ক্ষতি হলো। তাহলে প্রথমেই আমাদের দেখে নিতে হবে যে মরচে পড়া রোধ করা যায় কি কি উপায়। একদম প্রথম যে পয়েন্টটা আছে দেখো, আয়রন নির্মিত বস্তুর উপরে যদি আমরা রং করে দিই, আলকাতরা লাগিয়ে দিই বা বার্নিশ করি, তাহলে এই যে মরচে পড়াটা বন্ধ করা যায়। কেন বন্ধ করা গেল? কারণ তখন লোহা সরাসরি আর এই অক্সিজেন, জলীয় বাষ্পের সংস্পর্শে আসতে পারছে না। দ্বিতীয় কি করতে পারি আমরা? আয়রনকে খুব উত্তপ্ত করব, একদম লাল করে ফেলবো। হ্যাঁ, সেটাকে বলবো লোহিত তপ্ত আয়রন। ওই লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে যদি স্টিম চালনা করা হয়, তাহলে আয়রনের পৃষ্ঠদেশে ফেরোসোফেরিক অক্সাইড Fe3O4, এই ফেরোসোফেরিক অক্সাইডের একটা আস্তরণ পড়ে যায়। এই আস্তরণটা পড়ে যাওয়ার ফলে লোহা সরাসরি আর জলীয় বাষ্প, অক্সিজেনের সংস্পর্শে আসতে পারে না, ফলত মরচে পড়া আমরা রুখতে পারি। আর কি করতে পারি আমরা? জিঙ্কের প্রলেপ দিতে পারি। এই যে জিঙ্কের প্রলেপ দেওয়াকে, লোহার পদার্থের উপরে জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজেশন। আর যে আয়রনটা তৈরি হয় তাকে আমরা বলে থাকি গ্যালভানাইজড আয়রন বা জিআই দিয়েও তোমাদের প্রশ্ন আসে। 4 নম্বর পয়েন্টে এসো। তড়িৎ লেপন পদ্ধতিতে আমরা আয়রন নির্মিত দ্রব্যের উপরে নিকেল বা ক্রোমিয়ামেরও প্রলেপ দিতে পারি, তাহলেও মরচে পড়া বন্ধ হয়ে যায়। এবার আমরা আসবো, মাটির নিচে তো অনেক সময় জল বা তেলবাহী পাইপ থাকে। তখন তাকে কি করা হয়? সেই মাটির তলাতে থাকা যে আয়রন, তাকে আমরা কি করে মরচে পড়ার হাত থেকে রক্ষা করি? দেখো এর জন্য কি হয় জানো? একটা ম্যাগনেসিয়ামের পাতকে, ম্যাগনেসিয়াম কোথায় অবস্থিত একবার তোমরা চট করে দেখে ফেলো তোমাদের তড়িৎ রাসায়নিক শ্রেণীতে, খেয়াল করবে ম্যাগনেসিয়াম অনেক উপরে অবস্থিত লোহার তুলনায়। তাহলে ম্যাগনেসিয়ামকে কি করি আমরা? আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করি, আর লোহাকে তো, লোহা তো রয়েছে, সেটা হচ্ছে ক্যাথোড রূপে ব্যবহৃত হয়। আর আর্দ্র মাটি, যে মাটিটা ভিজে মাটি, যে মাটির নিচে দিয়ে আমরা ওই লোহার যে পাইপগুলোকে রাখা হয়েছে, সেই আর্দ্র মাটি এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কাজ করে। যেহেতু ম্যাগনেসিয়াম উচ্চ পরাতড়িৎধর্মী, সেই জন্য ম্যাগনেসিয়ামটাই আগে জারিত হয় এবং ম্যাগনেসিয়াম অক্সাইডে পরিণত হয়। তাহলে কি হলো? তাহলে
ক্ষয় হলো বা আমরা বলবো যে পরিবর্তন হলো কার, পরিবর্তন হলো ম্যাগনেসিয়ামের। হওয়ার কথা কার ছিল, আয়রনের, কিন্তু আয়রন আর ম্যাগনেসিয়াম একই জায়গাতে রয়েছে, তাহলে ম্যাগনেসিয়াম যেহেতু বেশি সক্রিয় ধাতু, ম্যাগনেসিয়াম যেহেতু বেশি তাড়াতাড়ি জারিত হয়, তাহলে ম্যাগনেসিয়ামই এক্ষেত্রে জারিত হবে, আয়রনটা জারিত হলো না। ফলত কি হলো, অ্যানোড, এই যে অ্যানোডটা ক্রমাগত ক্ষয় পেতে থাকলো। এদেরকে আমরা বলে থাকি উৎসর্গীকৃত অ্যানোড। তার মানে ম্যাগনেসিয়াম উৎসর্গীকৃত হলো, উৎসর্গ হলো, কার জন্য হলো, লোহার জন্য হলো। বুঝতে পেরেছো? এবার আমরা আসি লোহায় মরচে পড়া কিভাবে হয়, কোন রিয়াকশন গুলো আমরা এবার একটু দেখে নেব। দেখো, মরচে ধরা, মনে রেখো, একটি তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া। জলীয় বাষ্পের উপস্থিতিতে লোহার পৃষ্ঠে অনেকগুলো ছোট 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 তড়িৎ কোষ সৃষ্টি হয়। এবার এখানে অ্যানোড হিসাবে লোহা অ্যানোড হিসাবে কাজ করে। লোহার মধ্যে থাকা যে কার্বন কণা, তারা অশুদ্ধি হিসাবে কাজ করে, আর এই কার্বন কণাই ক্যাথোড হিসাবে কাজ করে বলতে পারো। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে এখানে জল বা জলীয় বাষ্প থাকে। ঠিক আছে, রিয়াকশনটা কি হয় সেটা একটুখানি দেখে নাও। একদম প্রথমে আয়রন কি করে, দুটো ইলেকট্রন ত্যাগ করে, করে কি তৈরি করবে, আয়রন +2। এটা বুঝতে পেরেছো? এটা কোথায় হবে, এটা অবশ্যই অ্যানোডে হবে। এবারে ক্যাথোডে আসি। ক্যাথোডে কি হবে জানো, এই যে দুটো ইলেকট্রন ত্যাগ হলো, সেটা অক্সিজেন আর জলের সাথে মিশে তৈরি করবে, কি তৈরি করবে দেখো, দুটো OH- আয়ন, 2OH-। হলো? তাহলে এটা প্রথম স্টেপ। এবার এই দুটোকে তুমি যদি যোগ করে দাও, তাহলে কি পাবে, আয়রন প্লাস ½ O2 প্লাস H2O, দুটো ইলেকট্রন, একটা মাইনাস একটা প্লাস, তার মানে এরা কাটাকাটি হয়ে যাবে, আর কি তৈরি হবে, FeOH2। বোঝা গেছে? তাহলে এই অবধি হলো। এবার তাহলে উপরের অংশটা আমি একটু মুছে দিচ্ছি। তাহলে FeOH2 এই যেটা হলো, সেটা কি হবে, FeOH2 আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে এবং তৈরি করবে Fe2O3, তার সাথে জলের অণু। বোঝা গেছে? এটা ব্যালেন্স করে দাও, হলো? এবার এই যে Fe2O3, এটা আবার X অণু জলের সাথে যুক্ত হয়ে তৈরি করবে Fe2O3.XH2O। তাহলে এটা কার সংকেত, মনে করে দেখো তো, এটা কার সংকেত, এটা হচ্ছে মরচের সংকেত। এইভাবে তাহলে মরচে পড়ে। এরপরে আমরা আসবো বাকি যে ধাতুগুলো আমরা পড়েছিলাম, যেমন কপার, যেমন অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এদের সাথে কি হয়, এদের কি ক্ষয় হয় সেটা আমরা দেখব। তোমরা অনেকেই আছো যারা, অনেকের বাড়িতেই আছে যেখানে তামার বাসনপত্র ব্যবহার করা হয়, বিশেষ করে ঠাকুরের বাসনপত্র। আবার কপার দিয়ে আমরা অনেক সময় গয়নাগাঠিও বানাই। তা এবার রেখে দেওয়ার পর কপারকে অনেক দিন ধরে, দীর্ঘ সময় ধরে যদি আমরা রেখে দিই, তাহলে কপারের ওপরে দেখো তো এই ধরনের যে ছবিটা রয়েছে, সেই ছবির মতন এইরকম জিনিস দেখা যায় কিনা, এরকম একটা আস্তরণ পড়ে যায়, একটা সবজি সবজি রঙের আস্তরণ পড়ে যায়। ফলত আমরা বলতে পারি তামার ক্ষয় হয়। সুতরাং তামাকে, তাহলে এই বিক্রিয়াটা দেখি আমরা কি হয় জানো তো, এখানে কপারের সাথে অক্সিজেন, তার সাথে জলীয় বাষ্প এবং বাতাসে থাকা যে কার্বন ডাই অক্সাইড, এরা সবাই মিলে তৈরি করে এই সবুজ আস্তরণটা। এই সবুজ বা নীলচে সবুজও বলা যায়, একটা নীলচে সবুজ রঙের একটা আস্তরণ পড়ে, যেটা হলো CuCO3.CuOH2। এর নাম হচ্ছে প্যাটিনা।
প্যাটিনা ইম্পর্টেন্ট এই কারণে, প্যাটিনা কি এই প্রশ্ন তোমাদের মাঝে মধ্যে দেওয়া হয়। যে প্যাটিনা কি, এটাকে আমরা বলবো বেসিক কপার কার্বনেট, তার নামই হচ্ছে, এটার নাম হচ্ছে বেসিক কপার কার্বনেট। এই বেসিক কপার কার্বনেটকেই বলা হয় প্যাটিনা। তাহলে দীর্ঘদিন ধরে যদি কপারকে উন্মুক্ত বাতাসে আমরা রেখে দিই, তাহলে সেটি জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড এদের সাথে বিক্রিয়া করে তৈরি করে বেসিক কপার কার্বনেট বা প্যাটিনা। সেটাই হচ্ছে ওই সবুজ যে অংশটা, যে সবুজ যে আস্তরণটা পড়েছিল তার সংকেত। কেমন? একই রকম ভাবে যদি সালফার ডাই অক্সাইডের সাথে কপার বিক্রিয়া করে, তাহলে তৈরি করে বেসিক কপার সালফেট। বেসিক কপার সালফেটের সংকেত হচ্ছে CuSO4 3CuOH2। এই সংকেতগুলোকে একটু মনে রাখবে তোমরা। কেমন? এই সংকেতের অনেক সময় প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে সংকেতটি লেখো। এবার আসি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। আমাদের বাড়ির বেশিরভাগ বাসনপত্রই অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, তাই তো? অ্যালুমিনিয়াম কি ক্ষয় হয়? খেয়াল করে দেখবে, আমি প্রথমেই তোমাদেরকে একটু বলেছিলাম যে যখন আমরা অ্যালুমিনিয়ামের বাসনপত্র সদ্য বাজার থেকে কিনে আনি তখন সেটা কত চকচক করে, কিন্তু কিছুদিনের মধ্যেই সে তার ঔজ্জ্বল্যটা হারিয়ে ফেলে। কেন বলো তো? বাতাসের মধ্যে রেখে দিলে সাধারণত দেখা যায় অ্যালুমিনিয়াম বাতাসের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, এর একটা সাদা আস্তরণ ওই যে অ্যালুমিনিয়ামের পাত্রের গায়ে লেগে যায়। ঠিক আছে? তাহলে অ্যালুমিনিয়ামের যে উপরের স্তরটা, তাহলে সেটা কিসে পরিণত হয়ে গেছে? অ্যালুমিনিয়াম অক্সাইডে পরিণত হয়েছে, আর সে অ্যালুমিনিয়াম নেই। ঠিক আছে? এই অ্যালুমিনিয়াম অক্সাইড দেখা যায় জলবায়ুর হাত থেকে অ্যালুমিনিয়ামকে রক্ষা করে। যেহেতু এই ঘটনাটা ঘটে, অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করছে এবং নিজেকে রক্ষা করছে, সেজন্য অ্যালুমিনিয়ামকে একটা বিশেষ নামে ডাকা হয়, সেটা হচ্ছে সেলফ প্রোটেক্টিং মেটাল। সেলফ প্রোটেক্টিং মেটাল। ঠিক আছে? লবণাক্ত জল, মনে রেখো, লবণাক্ত জল যদি হয় তাহলে কিন্তু সেটা অ্যালুমিনিয়ামকে বিবর্ণ করে এবং অ্যালুমিনিয়ামের যে স্বাভাবিক ঔজ্জ্বল্য সেটা নষ্ট করে। ঠিক একই রকম ভাবে জিঙ্কের সাথেও, জিঙ্ক যে একটা রূপলি সাদা, ওর যে একটা চেহারা আছে, দেখতে ভালো লাগে যেটা, সেটাও কিন্তু যদি কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের সংস্পর্শে এসে ক্ষারকীয় জিঙ্ক কার্বনেটের আস্তরণ ফেলে, ফলত জিঙ্কের যে ঔজ্জ্বল্য সেটা নষ্ট হয়। তার সংকেত হচ্ছে ZnCO3 2ZnOH2। এটা হচ্ছে, এটার নাম কি বললাম? বেসিক জিঙ্ক কার্বনেট বা ক্ষারীয় জিঙ্ক কার্বনেট। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখব যে মানব স্বাস্থ্যে মানে আমাদের শরীরের উপরে এই ধাতুগুলোর কিরকম প্রভাব রয়েছে। দেখো, আমরা তো সাধারণত অ্যালুমিনিয়ামের পাত্রে, তামার পাত্রে খাবার দাবার খেয়েই থাকি, তাতে অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যদি খাদ্যবস্তুটা টক জাতীয় হয়, হ্যাঁ, যেমন ধরো চাটনি বা এরকম মানে টক জাতীয় খাবার যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের একটু এই অ্যালুমিনিয়াম, জিঙ্ক, কপার এই ধরনের পাত্র অ্যাভয়েড করা দরকার। দেখবে যদি এগুলো রাখা হয়, ওই টক জাতীয় খাবার যদি রাখা হয়, তাহলে পাত্রের গায়ে একটা কালো ট্যান পড়ে যায়। সেই জিনিসগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কেন বলো তো এরকম হয়? আমাদের জৈব অ্যাসিডের সাধারণ সংকেত আমরা এভাবে লিখতে পারি RCOOH। এবার এর সাথে যদি অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে, তাহলে তৈরি করবে RCOO3 অ্যালুমিনিয়াম প্লাস হাইড্রোজেন। কেমন? এবারে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা দ্রাব্য লবণ। এই দ্রাব্য লবণটা যদি আমাদের শরীরে ঢোকে, তাহলে সেটা শরীরের পক্ষে ক্ষতিকারক, শরীরকে ক্ষতিগ্রস্ত করে। ঠিক একই রকম ভাবে যদি এই জৈব অ্যাসিডের তুমি যদি মানে এই ধরনের চাটনি যদি তুমি কপারের থালায় বা কপারের বাটিতে রাখো, তাহলে তার সাথে অক্সিজেন যুক্ত হয়ে তৈরি করবে এই ধরনের দ্রাব্য লবণ। কেমন? এই দ্রাব্য লবণগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক।
তো সেই কারণে আমাদের এগুলোকে অ্যাভয়েড করতে হয়। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে ছোট ছোট চাটনি জাতীয় বা টক জাতীয় জিনিস এগুলো অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে মুড়ে বিক্রি হয়, সেটাকে চেষ্টা করবে অ্যাভয়েড করার, বা নিজেরাও যখন একটা জায়গা থেকে অন্য জায়গায় যাবে অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে বাকি জিনিস রাখতে পারো, কিন্তু টক জাতীয় বা আচার জাতীয় জিনিসকে ক্যারি করো না। ঠিক আছে, আজকে পড়ানোর অংশ ছিল এই অবধি। এবার আমরা সরাসরি চলে আসবো এই চ্যাপ্টারটা থেকে কি ধরনের প্রশ্ন আসে। কেমন? আচ্ছা দেখো, প্রথম প্রশ্নটা দেখো, দাঁতের চিকিৎসায় আমরা কি ব্যবহার করে থাকি? যে পারদ সংকরটি ব্যবহার করি সেটি কি কি? এটা তোমাদের আগের ক্লাসেই আমি বলেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে সিলভার অ্যামালগাম ব্যবহার করা হয়। তাহলে সিলভার অ্যামালগাম হলো এক্ষেত্রে সঠিক উত্তর। দাঁতের চিকিৎসায় যে পারদ সংকরটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিলভার অ্যামালগাম। কেমন? 2 নম্বর প্রশ্নে এসো, লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত কি? রেড হেমাটাইট আজকেও অনেকবার বলেছি তোমাদের, Fe2O3। Fe2O3 হচ্ছে রেড হেমাটাইটের সংকেত। 3 নম্বর প্রশ্নে চলে যাও, তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় কোন পদ্ধতি? কার্বন বিজারণ পদ্ধতি, তড়িৎ বিজারণ পদ্ধতি, থার্মিট পদ্ধতি, না শত বিজারণ পদ্ধতি? তোমাদের নিশ্চয়ই মনে আছে যে তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু কারা? মনে করে দেখো, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু ছিল একদম ওপরে অবস্থিত ধাতুগুলো। তাদেরকে আমরা কিসের সাহায্যে কোন পদ্ধতিতে নিষ্কাশন করেছিলাম? বলো, তড়িৎ বিজারণ পদ্ধতিতে আমরা এদেরকে নিষ্কাশন করেছিলাম। কেমন? আচ্ছা, থার্মিট 4 নম্বর প্রশ্নে চলে যাও। বলেছে থার্মিট পদ্ধতিতে কোনটি বিজারক দ্রব্য? থার্মিট পদ্ধতিতে আমরা কি ব্যবহার করে থাকতাম? আমরা ধাতব অক্সাইডকে অ্যালুমিনিয়ামের সাহায্যে বিজারিত করতাম। তাহলে এখানে বিজারক দ্রব্য কে? বিজারক দ্রব্য হলো অ্যালুমিনিয়াম। একদম 5 নম্বরে চলে এসো। 5 নম্বরে বলেছে প্রদত্ত সংকর ধাতুগুলির মধ্যে যেটিতে তামা থাকে না সেটা কোনটা? জার্মান সিলভার, ডুরালুমিন, স্টেইনলেস স্টিল এবং গান মেটাল। তাহলে জার্মান সিলভার নিশ্চয়ই তোমাদের মনে আছে, জার্মান সিলভারে কি কি থাকে? জিঙ্ক থাকে, কপার থাকে, নিকেল থাকে, সুতরাং জার্মান সিলভারটা উত্তর নয়। ডুরালুমিনে এসো, ডুরালুমিন মানেই তো সেটা অ্যালুমিনিয়াম থাকবে, অ্যালুমিনিয়ামের সাথে আর কি আছে? কপার আছে, ম্যাঙ্গানিজ আছে, ম্যাগনেসিয়াম আছে, তাহলে ডুরালুমিনও এর উত্তর না। তারপরের অপশনটা ছিল স্টেইনলেস স্টিল। এবার স্টেইনলেস স্টিলের ভাবো তো, স্টেইনলেস স্টিলের মধ্যে কি কি ছিল? আয়রন ছিল, খুব সামান্য পরিমাণ কার্বন ছিল, আর কি ছিল? ক্রোমিয়াম আর নিকেল ছিল। তার মানে স্টেইনলেস স্টিলের মধ্যে কপার নেই বা তামা নেই। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে স্টেইনলেস স্টিল। পরের প্রশ্ন হচ্ছে চ্যালকোপাইরাইটিস কোন ধাতুর আকরিক? চ্যালকোপাইরাইটিস কোন ধাতুর আকরিক? চ্যালকোপাইরাইটিস নামটার সাথে তোমরা পরিচিত, চ্যালকোপাইরাইটিসের আরেকটা নাম হচ্ছে কপার পাইরাইটিস। তাহলে এবারে বলো, চ্যালকোপাইরাইটিস কোন ধাতুর আকরিক? এটা হচ্ছে কপার বা তামার আকরিক। পরবর্তী প্রশ্নে আমরা যাই, স্পাইজেল কি? এর একটি ব্যবহার লেখো। স্পাইজেল হচ্ছে একটি ধাতু সংকর। হ্যাঁ, এই ধাতু সংকরের ব্যবহার হলো ইস্পাত তৈরিতে, এটাকে আমরা ব্যবহার করে থাকি। এটার মধ্যে আয়রন নির্মিত, আয়রন তার সাথে সামান্য পরিমাণ কার্বন এবং ম্যাঙ্গানিজ এতে মেশানো থাকে স্পাইজেল। এই তিনটে ধাতু সংকর মিলে তৈরি হয় স্পাইজেল, আর এটাকে ব্যবহার করি আমরা ইস্পাত তৈরি করার জন্য। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। চলো, সব আকরিকই খনিজ, কিন্তু সমস্ত খনিজ আকরিক নয়। এটা তো তোমাদের আগের দিনের ক্লাসে আমি বলেইছিলাম যে সমস্ত আকরিককেই আমরা খনি থেকে তুলে বার করি, তাই তো? অর্থাৎ খনি থেকে পাচ্ছি, অর্থাৎ বস্তুটি খনিজ পদার্থ, কিন্তু সব আকরিকই খনিজ নয়। এর কারণ হচ্ছে সমস্ত খনিজ পদার্থ থেকেই সহজে বা সুলভে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি না। আকরিক হচ্ছে তারাই যার থেকে সহজে এবং সুলভে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি। কেমন? থার্মিট মিশ্রণ কি? থার্মিট মিশ্রণ তোমরা দেখেছো এবং বলতেও পারবে আশা করি, যে অ্যালুমিনিয়ামের সাথে, অ্যালুমিনিয়াম চূর্ণের সাথে যখন আমরা ধাতব অক্সাইডকে একসাথে মিশিয়ে তাদেরকে গরম করে ধাতু নিষ্কাশন করি, ওই মিশ্রণটাকে আমরা বলছি থার্মিট মিশ্রণ। যদি আয়রনের কথা হয় তাহলে Fe2O3 সেটা 3 ভাগ আমরা Fe2O3 নেব, আর 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণ, 1 ভাগ অ্যালুমিনিয়াম
চূর্ণ, এই যে মিশ্রণটা এটাকে আমরা বলে থাকি থার্মিক মিশ্রণ। এবং এটার সাথে সাথেই যদি আমরা ক্রোমিয়াম নিয়ে থাকি তাহলে ক্রোমিয়াম অক্সাইড Cr2O3 এবং অ্যালুমিনিয়াম চূর্ণ, সেটাকে থার্মিক মিশ্রণ বলবো। তার মানে ধাতুর অক্সাইডের সাথে অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণ, ঠিক আছে। এবং কোন কোন ধাতুগুলো তোমাদের নিশ্চয়ই মনে আছে, আয়রন, ক্রোমিয়াম ইত্যাদি, ম্যাঙ্গানিজ ইত্যাদি, এই ধাতুগুলো, তাই তো। আচ্ছা, তারপরের প্রশ্নে চলে যাও। ধাতু নিষ্কাশন একটি বিজারণ বিক্রিয়া, আজকেই পড়ানো হয়েছে, নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে ধাতুকে যখনই আমরা নিষ্কাশন করতে যাই তখন সেটি বিজারণ পদ্ধতি নিয়ম মেনে চলে, তাই তো। এটা ব্যাখ্যাটা নিশ্চয়ই তোমরা করতে পারবে, লিখে নিও একবার খাতায়। পরেরটায় চলে যাই। অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে অ্যানোডে কি গ্যাস নির্গত হয়? অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করছি Al2O3 থেকে, Al2O3 নিয়েছি, অ্যালুমিনিয়াম অক্সাইড কি দেবে, অ্যালুমিনিয়াম 3+ আয়ন, আর তার সাথে দেবে অক্সাইড আয়ন। এবার দেখো অ্যানোডে কি গ্যাস নির্গত হয়, অ্যানোডে কে যাবে, অ্যানোডে এ যাবে, তাই তো, O2- যাবে। তাহলে O2- অ্যানোডে গেলে কোন গ্যাস তৈরি করবে, অক্সিজেন গ্যাস। তাহলে উত্তর হচ্ছে কোন গ্যাস নির্গত হয়, অক্সিজেন। জিঙ্ক ব্লেন্ডের সংকেত লেখো, নিশ্চয়ই তোমাদের মনে আছে জিঙ্ক ব্লেন্ডের সংকেত হচ্ছে ZnS, তাই তো। আচ্ছা, থার্মিট পদ্ধতিতে, পরবর্তী প্রশ্ন চলে এসো। থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। তাহলে ফেরিক অক্সাইড আগে আমরা লিখবো, ফেরিক অক্সাইডের সংকেত আমার সাথে সাথে লিখে ফেলো, Fe2O3 প্লাস থার্মিট পদ্ধতি, তার মানে বিজারক পদার্থ, সেখানে কে, অ্যালুমিনিয়াম, তৈরি করবে কি, আয়রন, আর Al2O3 বলা হয়েছে সমিত সমীকরণটি লিখতে। তাহলে আয়রন ব্যালেন্স করে ফেলো, অক্সিজেন 3টে, অ্যালুমিনিয়াম 2, তাহলে সমিত সমীকরণটি হচ্ছে এটা, তাই তো। এবারে বক্সাইটের সংকেত জিজ্ঞাসা করেছে, অনেকবার লিখেছি Al2O3.2H2O। তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনের একটি উদাহরণ উল্লেখ করো। নিশ্চয়ই তোমরা পারবে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি ধাতুকে আমরা কি করি, তড়িৎ বিশ্লেষণ করে নির্গত করি। দার্শনিকের উল কাকে বলে? দার্শনিকের উল হচ্ছে ZnO, জিঙ্ক অক্সাইডকে বলা হয়। কি হয় জানো তো, জিঙ্ক যে ধাতুটা সেটা সাদা ধাতু, তো একটা মানে রূপলি রঙের একটা ধাতু, তাকে যখন আমরা অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত করি তখন সেটি এরকম উলের মতন জিঙ্ক অক্সাইড তৈরি করে। তো ওই উলের মতন দেখতে হয় বা পশমের মতন দেখতে হয় বলে এটাকে দার্শনিকের উল বা দার্শনিকের পশম বলা হয়। তো অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষায় সক্ষম ধাতু বলা হয় কেন? এবার অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষায় সক্ষম ধাতু কেন বলা হয়, কারণ অ্যালুমিনিয়াম নিজেকে বাঁচানোর জন্য বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। এই অ্যালুমিনিয়াম অক্সাইডের যে সূক্ষ্ম সাদা আস্তরণ অ্যালুমিনিয়ামের বাসনের গায়ে বা অ্যালুমিনিয়ামের উপরে যে এরকম এই স্তরটা পড়ে যায়, তার জন্য এটি সহজে আর জলীয় বাষ্পের সংস্পর্শে বা অক্সিজেনের সংস্পর্শে আসতে পারে না এবং অ্যালুমিনিয়ামটা আর ক্ষয় হতে পারে না, সেই জন্য একে বলা হয় অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষায় সক্ষম ধাতু। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ডুরালুমিন সংকরের প্রধান উপাদান কি? তোমাদের নিশ্চয়ই মনে আছে, আগের ক্লাসে আমরা পড়েছিলাম ডুরালুমিন মানে হলো অ্যালুমিনিয়াম রয়েছে, তার মধ্যে কপার রয়েছে, আর কি রয়েছে, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা বলেছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনে প্রদত্ত বিক্রিয়াটি কোন তড়িৎদ্বারে ঘটে? বিক্রিয়াটা কি লেখা আছে আমি একবার লিখে দিই, তোমরাও উত্তরটা ভাবো। বলা হয়েছে Mn+ ইলেকট্রন গ্রহণ করে M তৈরি করেছে, যেখানে বলা হয়েছে M হলো ধাতু, তাই তো। তাহলে দেখো, তাহলে এখানে কি হয়েছে, ইলেকট্রন গৃহীত হয়েছে, ইলেকট্রন গ্রহণ হয়েছে। ইলেকট্রন যদি গ্রহণ হয় তার মানে সেটা বিজারণ পদ্ধতি, ইলেকট্রন গৃহীত হয়েছে অর্থাৎ এটি একটি বিজারণ বিক্রিয়া। এবার তাহলে উত্তরটা কি হলো, যে এটা বিজারণ বিক্রিয়া। প্রশ্ন হয়েছে যে এটি কোন
তড়িৎ দ্বারে ঘটে। বিজারণ বিক্রিয়া কোন তড়িৎ দ্বারে ঘটে? নিশ্চয়ই তোমরা জানো যে বিজারণ বিক্রিয়া ঘটে ক্যাথোডে, আর অ্যানোডে হয় জারণ বিক্রিয়া। তার মানে এই ঘটনাটা কোথায় ঘটেছে? এটা হয়েছে ক্যাথোডে। এমনিতেও দেখো ধাতু নিষ্কাশিত হয়েছে, তাই না? Mn প্লাস মানে যদি আমরা এইভাবে ভাবতাম, সোডিয়ামের কথাই যদি ভাবতাম, তাহলে সোডিয়াম 1 প্লাস, সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, করে তৈরি করেছে সোডিয়াম। তাহলে কি হয়েছে? সোডিয়ামের বিজারণ ঘটেছে, এবং এই পুরো ঘটনাটা এটা কোথায় হবে? এটা যেহেতু ক্যাটায়ন, এ কোথায় যাবে? এ যাবে ক্যাথোডে। তাহলে ক্যাথোডে কি হয়েছে? বিজারণ হয়েছে। তাহলে তড়িৎদ্বার যদি জিজ্ঞাসা করা হয় তাহলে উত্তর হচ্ছে ক্যাথোড। জারণ হয়েছে না বিজারণ হয়েছে? বিজারণ হয়েছে। ঠিক আছে, এবার আমরা শেষ প্রশ্নে চলে যাব। সক্রিয়তা শ্রেণীতে উপরের দিকে অবস্থিত ধাতুগুলিকে কোন পদ্ধতিতে নিষ্কাশন করা যায়? নিশ্চয়ই তোমরা এবার এই উত্তরটা আমাকে সহজেই দিতে পারবে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বা তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। উদাহরণ সহ আলোচনা করো। এই উদাহরণ সহ আলোচনা করো। সোডিয়াম ক্লোরাইডের বা পটাশিয়াম ক্লোরাইডের একটা উদাহরণ তোমরা দেখিয়ে দিতে পারবে। ঠিক আছে, মোটামুটি এই চ্যাপ্টার থেকে এই ধাতু সংকরের উপরে আর ধাতুর ক্ষয়ের জায়গাটা থেকে বা আর যে তিনটে পদ্ধতি তোমাদেরকে পড়ালাম, থার্মিক পদ্ধতি, কার্বন বিজারণ পদ্ধতি এবং ইলেকট্রোলিসিস, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, এই জায়গাগুলো থেকে এই ধরনের প্রশ্ন আসে। তোমরা আরো একটু প্র্যাকটিস করবে। আজকের ক্লাসটা এই অবধি। নমস্কার।